কুষ্টিয়া সরকারি কলেজের পক্ষ থেকে আজকের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি ইন্দ্রজিৎ কুমার রায়, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বেশ কিছুদিন পরে তোমাদের সাথে আজকে আবার অনলাইন ক্লাসে কথা হচ্ছে। এর মধ্যে আমাদের বিভাগের অনেক স্যার ক্লাস নিয়েছেন এবং তোমরাও ভালোভাবেই ক্লাস করছো। আমরা আজকে অনলাইন ক্লাসে ফাংশনের সীমা নিয়ে কথা বলতে চাই। এই ফাংশনের সীমা সম্পর্কে এর আগে আরও 2টা ক্লাস তোমাদের 2জন স্যার নিয়েছেন এবং সেখানে তোমাদের লিমিটের সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে। লিমিটের ক্ষেত্রে কতগুলো সূত্র প্রতিপাদন করে দেখিয়েছেন তোমাদের গত ক্লাসে। আমার যতদূর মনে পড়ে তোমাদের গত ক্লাসে সেই লিমিটের সূত্র কিভাবে আসছে সেগুলো প্রতিপাদন করে দেখানো হয়েছে। আমরা আজকে সেই সূত্র যেগুলো প্রতিপাদন করা হয়েছে সেই সূত্রের প্রয়োগ আমরা শিখব, অর্থাৎ সেই সূত্র ব্যবহার করে কিভাবে আমাদের অঙ্ক সলভ করতে হয় সেটা একটা জিনিস। সেই সম্বন্ধে আমরা একটা প্রবলেম সলভ করব। আর সেই সাথে সাথে এই লিমিটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, লিমিটের সাথেই কোরিলেটেড, সেটা হলো কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা। একটা ফাংশনকে কখন অবিচ্ছিন্ন বলা হবে বা অবিচ্ছিন্নতা কিভাবে হয় সেই সম্বন্ধে আমরা কথা বলবো এবং সেই সম্পর্কিত একটা প্রবলেম সলভ করে দেখাবো। তা আজকের অনলাইন ক্লাসে মোটামুটি এই 2টা বিষয় আলোচনা করে যদি সময় থাকে তারপরে আরও অন্য কোথাও কথা বলতে চাই, আর যদি সময় না থাকে তাহলে এটুকের মধ্যে দিয়ে আজকের ক্লাস আমরা শেষ করব। তা আমরা প্রথমেই গতদিন যে সূত্র প্রতিপাদন করেছি তার মধ্যে এই সূত্র প্রতিপাদন করা হয়েছে কিনা, যদি না হয়ে থাকে পরবর্তী আর একটা ক্লাস আমরা প্রতিপাদন করবো। তো আমার মনে হয় যে এটা প্রতিপাদন করা হয়ে গেছে। একটা সূত্র আছে, দেখো, the limit theta tends to 0 sin theta by theta, এটা ইকুয়াল টু লিমিট theta tends to 0 theta by sin theta, এটা সমান 1। আর একটা সূত্র আছে, লিমিট theta tends to 0 tan theta by theta, এটা ইকুয়াল টু লিমিট theta tends to 0 theta by tan theta, এটা ইকুয়াল টু 1। এই দুইটারই প্রমাণ সম্ভবত তোমাদের এই 2টা প্রমাণ দেওয়া হয়েছে। যদি প্রমাণ দেওয়া না হয়ে থাকে তাহলে পরবর্তী আরেকটা লেকচারে আমরা 2টা প্রমাণ দিয়ে দেব। তা যাই হোক, এই 2টা বোধ করি 2টা ক্লাস যেহেতু হয়েছে তাহলে এই 2টা প্রমাণ দিয়ে দেওয়ার কথা। এই 2টা প্রমাণ আমরা দেওয়া হয়েছে ধরে নিয়ে আমরা এই যে সূত্রটা আমরা প্রতিপাদন করেছি এই সূত্রের প্রয়োগ করে আমরা এখন ফাংশনের সীমা বের করতে চাই। এ সম্পর্কিত একটা প্রবলেম আমরা সলভ করে দেখাতে চাই। দেখো যে একটা অঙ্ক আমরা লিখি এখানে। অঙ্কটা সাপোজ অঙ্কটা আছে লিমিট x tends to 0 cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 5x, এই হচ্ছে আমার সেই ফাংশন। আর এই হলো চলরাশির সীমা। 0 হচ্ছে x এর সীমা। x যখন 0 খুব কাছাকাছি যাবে তখন এই ফাংশনের সীমা কত হবে সেটা আমাদের বের করতে হবে। এই ফাংশনের সীমা বের করতে গিয়ে আসলে আমরা একটু টেস্ট করে দেখব, যদি অনির্ণেয় আকার না হয়, অর্থাৎ এখানে x এর মানটা বসিয়ে দিলে যদি একটা নির্দিষ্ট মান পাওয়া যায় তাহলে মানটা বসিয়ে দিয়ে আমরা সীমা বের করে ফেলবো ফাংশনের। কিন্তু যদি অনির্ণেয় আকার হয়, দ্যাট মিনস 0/0 বা সামথিং বাই 0 কিংবা ইনফিনিটি বা ইনফিনিটি বাই ইনফিনিটি, এই টাইপের যে ফর্মগুলো আছে সেই অনির্ণেয় আকার যেটা বলা হয় সেই ফর্মে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের অন্য বিকল্প ব্যবস্থা নিতে হবে। তো সেটা কীরকম, আমরা যদি এখানে x এর মান 0 বসিয়ে দিই, cos 0 হচ্ছে 1, এখানে cos 0 হচ্ছে 1, 1 - 1 0, আর এখানেও 1 - 1 0, 0/0 ইনডিটারমিনেট ফর্ম হয়ে যাচ্ছে। তার মানে
ফাংশনের নির্দিষ্ট কোনো সীমা পাচ্ছি না, তখন আমাদের বিকল্পের ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চাই আমরা। সেজন্য এখানে দেখতে পাচ্ছি যে cos c মাইনাস cos d ত্রিকোণমিতিতে আমরা পড়ে আসছি, cos c মাইনাস cos d ফর্মুলা পড়ে আছে, এখানেও cos c মাইনাস cos d ফর্মুলা পড়ে আছে। আমরা সেই ফর্মুলাটা ফেলছি, x টেন্ডস টু 0, cos c মাইনাস cos d তে কোনো cos নেই, 2 sin c প্লাস d 7x প্লাস 9x বাই 2, c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c 9x মাইনাস 7x বাই 2, cos c minus cos d 2 sin c plus d 3x plus 5x by 2 into sin d minus c by 2 5x minus 3x by 2, এটা সমান লিমিট x টেন্ডস টু 0, এই 2 আর 2 কেটে গেল, তাহলে এখানে থাকছে sin 9 আর 7 16, 16x বাই 2 তার মানে 8x, এখানে 9x থেকে 7x চলে গেলে 2x বাই 2 তার মানে sin x, নিচে 5 আর 3 8, 2 দিয়ে ভাগ করলে sin 4x, আর এখানে 5x থেকে 3x গেলে 2x বাই 2 তাহলে sin x, তাহলে লিমিট x টেন্ডস টু 0, এই sin x কেটে যায়, আর এখানে sin twice এর ফর্মুলা ফেলতে পারি, 2 into 4x by sin 4x, এখান থেকে লিমিট x টেন্ডস টু 0, sin twice এর ফর্মুলা পড়েছে উপরে, sin twice এ ফর্মুলা হচ্ছে 2 sin a মানে 4x, cos a মানে 4x ডিভাইডেড বাই sin 4x, তাহলে এই sin 4x কেটে গেল, কেটে দেওয়ার পরে 2টা বাইরে চলে গেল, লিমিট x টেন্ডস টু 0, থাকছে শুধু cos 4x, তাহলে cos 4x এবার আবার x এর মান 0 বসিয়ে দিই, তাহলে cos 0 ইকুয়াল টু 1, তাহলে এখানে এটা দিয়ে দিলাম 2, অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা এইখানে যে সূত্রটা ব্যবহার করতে চেয়েছিলাম সেই সূত্রটা ছাড়াই অ্যান্সার চলে আসছে, সূত্র ছাড়াই অ্যান্সার চলে আসলো। তাহলে এই সূত্র প্রয়োগ করে একটা করতে চাই, দেখা যাক যে এই সূত্র প্রয়োগ করে, এই যে সূত্র শিখছি এরকম একটা সূত্র প্রয়োগ করে একটা অঙ্ক করি। অঙ্কটা হলো, দেখো অঙ্কটা করি 4 নম্বরে আছে 6x8, অসীম সাহার বইতে অক্ষরপত্র প্রকাশনীর অঙ্ক। 4 নম্বর আছে লিমিট x টেন্ডস টু 0, এখানে আছে cos ax মাইনাস cos bx ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে এই অঙ্কটা করার সময় এখানে আবার ওরকম আমি টেস্ট করে দেখি যে আসলে ইনডিটারমিনেট ফর্ম হয় কিনা। এখানে x এর মান যদি 0 বসিয়ে দিই, cos 0 সমান 1, এটা 0 বসিয়ে দিলে cos 0 সমান 1, 1 মাইনাস 1 0, আর নিচে 0, 0 বাই 0 অনির্ণাকার হয়ে যাচ্ছে, কাজেই এই অবস্থা থেকে আমার পরিত্রাণ পেতে হবে। তাহলে সেই ক্ষেত্রে cos c minus cos d ফর্মুলা পেলি, cos c minus cos d তে কোনো cos নেই, 2 sin c plus d, তাহলে x কমন যায়, a plus b into x by 2, 2 sin c plus d by 2 into sin d minus c by 2, তাহলে b minus a x কমন নেয়া by 2, আর নিচে x স্কয়ার। তাহলে দেখো যে এখান থেকে
লিমিট এক্স টেন্ডস টু জিরো, এই টুটা বাইরে চলে গেল সহগ হিসাবে, এখানে থাকছে সাইন এ প্লাস বি ইন্টু এক্স বাই টু ইন্টু সাইন বি মাইনাস এ ইন্টু এক্স বাই টু বাই এক্স স্কোয়ার। আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম ফর্মুলা ফেলানো। তাহলে টু ইন্টু লিমিট এক্স টেন্ডস টু জিরো, এই সাইন থিটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এক্স বাই টু সাইন থিটা, এই যে সাইন থিটা এখানে এ প্লাস বি বাই টু ইন্টু এক্স, আর নিচে আছে এক্স স্কোয়ার। আমি যদি থিটা সাইন থিটা বাই থিটা করতে চাই তাহলে এ প্লাস বি ইন্টু এক্স বাই টু, এই যে সাইন থিটা বাই থিটা আমি ফর্মুলা ফেলানোর জন্য এটা নিলাম অতিরিক্ত। তাহলে এইখানে যে এক্স স্কোয়ার ছিল সেই এক্স স্কোয়ারের একটা নেওয়া হলো, আর এই জিনিসটা অতিরিক্ত নেওয়া হলো, আমরা একবারে অ্যাডজাস্ট করবো। দেখো তারপরে এখানে আছে সাইন বি মাইনাস এ বাই টু ইন্টু এক্স বাই এই যে বি মাইনাস এ ইন্টু এক্স বাই টু। এখানে ওইরকম সাইন থিটা বাই থিটা ফর্মুলা ফেলানোর জন্য এই যে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারের একটা এক্স এখানে নিয়েছি আর একটা এক্স এখানে নিয়েছি, আর এইখানে যেটা ছিল সেটা তো আসি। তাহলে এইখানে আমার ওভারঅল কত বেশি নেওয়া হয়েছে, এ প্লাস বি বাই টু, আর এখানে বি প্লাস এ বাই টু আর বি মাইনাস এ বাই টু, এই দুইটা এখানে নিচে বেশি নেওয়া থাকলো। তাহলে আমি যদি এটা এখানে গুণ অ্যাডজাস্ট করার জন্যে এই বি প্লাস এ বাই টু ইন্টু বি মাইনাস এ বাই টু, এটা এই উপরের দিকে মানে উপরে গুণ করে রাখলাম, এই দুটা তো নিচে ছিল, আমি উপরে দুটাকে গুণ করে রাখলাম। তাহলে দেখো এই বি প্লাস এ বাই টু এটার সাথে এটা কাটাকাটি যায়, বি মাইনাস এ বাই টু এই যে বি মাইনাস এ বাই টু এটার সাথে এটা কাটাকাটি যায়, এক্স আর এক্স গুণ করে এই যে এক্স স্কোয়ার থাকে, উপরে যে দুটা আছে সেটা তো থেকেই গেল। মাঝে পড়ে আমার কি কাজ হলো, যে সাইন থিটা বাই থিটা এই ফর্মুলায় চলে দিতে পারবো। তো যখন এই অবস্থায় গেছি, এখন যে কাজটা করতে পারি সেটা হলো, এইটা তো আমার সূত্রের জন্য এটার প্রয়োজন নেই, সেটাকে বাইরে নিয়ে আসি। এখানে যেহেতু এক্স নেই সেটা সহগ হিসাবে বাইরে চলে আসে। তাহলে টু ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু ইন্টু টু মানে ফোর। আর পার্ট করে দিই, দুই বা ততোধিক ফাংশন যদি লিমিটের ক্ষেত্রে দুই বা ততোধিক ফাংশনের এই উপরে যদি লিমিট প্রযোজ্য হয় এবং সেই ফাংশনগুলো যদি যোগ আকারে থাকে, বিয়োগ আকারে থাকে, গুণ আকারে থাকে, ভাগ আকারে থাকে, প্রত্যেকের ঘাড়ে ওই লিমিটটা চলে যায়। তাহলে এটা একটা ফাংশন গুণ আকারে আছে, প্রত্যেকের ঘাড়ে দিয়ে দিই লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এ প্লাস বি ইন্টু এক্স বাই টু বাই এ প্লাস বি ইন্টু এক্স বাই টু লিমিট x tends to 0, এখানে sin b minus a into x by 2 by b minus a into x by 2, এই যেটা দিলাম, এইটার ঘাড়ে লিমিট দিয়েছি, এটার ঘাড়ে লিমিট দিয়েছি, আর এই দুটাকে বাইরে নিয়ে গেছি। এখন দেখো যে b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর আর টু কেটে গিয়ে থাকে টু, আর এইটা লিমিট থিটা টেন্ডস টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1। এখন মনে প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো থিটা এ প্লাস বি বাই টু ইন্টু এক্স, আর এখানে শুধু এক্স। এখানে একটা জিনিস, ওই এক্স ইকুয়াল টু যদি জিরো হয় আর তার সাথে যদি তুমি এ প্লাস বি বাই টু ইন্টু এক্স আর এখানে জিরো ইন্টু সামথিং করো, তারপরে তো জিরোই থাকছে, তার মানে এক্স টেন্ডস টু জিরো হওয়ার এর সাথে কোনো সহগ গুণ করে জিরো হওয়া একই কথা। সেই জন্য এইখানে এক না হলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এক নেই, আসলে একই। এই এক্স এর সঙ্গে এইটাকে গুণ করে দিলে সেটাও টেন্ডস টু জিরো হয়। তাহলে এটুকের মান হয়ে গেল 1, এটার মান হয়ে গেল 1। এখানে সাইড নোট দিয়ে দিতে হবে যে যেহেতু লিমিট থিটা টেন্ডস টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু, এই সূত্রটা প্রয়োগ করেছি। তাহলে এখানে হয়ে গেল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু, এটা অ্যান্সার চলে আসবে। 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। তাহলে এই যে সূত্রটা আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করে অঙ্কটা সলভ করলাম। এই সূত্রের মাধ্যমে আমরা এই যে সূত্র, এই দুটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। এই স্পেশাল টাইপ অফ
যে লিমিট, সেই লিমিটের ক্ষেত্রে এই সূত্র দুইটা ব্যবহৃত হয়। এই সূত্রের মাধ্যমে এই চ্যাপ্টারের অনেকগুলো অঙ্ক করা যায় এবং খুব গুরুত্বপূর্ণ সূত্র এই চ্যাপ্টারের মধ্যে এটা। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে অবিচ্ছিন্নতা। একটা ফাংশনের কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা বলতে আমরা কি বুঝি। ধরো একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু হয়তো এক্স স্কোয়ার, বা আমরা যদি বলি আরো সহজ করে বলি যে এক্স প্লাস ওয়ান একটা ফাংশন। এই ফাংশন এই এফ অফ এক্স এর আর এক নাম কিন্তু ওয়াই। এখন এই ফাংশনের যদি আমরা লেখ আঁকি অর্থাৎ জ্যামিতিক ভাবে যদি সেটাকে উপস্থাপন করতে চাই, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু। তার মানে এই সমীকরণটা দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এই ফাংশনের যদি লেখ আঁকতে চাই, তাহলে আমরা লেখ আঁকতে গেলে এটাকে কোন ফর্মে নেওয়া যেতে পারে? এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, অথবা এক কাজ করি, এখান থেকে এক্সটাকে এই পাশে নিয়ে আসি, মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, সেটা লেখা যায়। এই এক্সটাকে এই পাশে এনেছি, মাইনাস এক্স প্লাস ওয়াই, আর ডান পাশে ওয়ান তো আছে। এখন এটাকে দেখো এই ফর্মে লেখা যায় এক্স বাই মাইনাস ওয়ান প্লাস ওয়াই বাই ওয়ান, এটা সমান ওয়ান। এটা করলে এখানে মাইনাস এক্স হয়, এটা কি হয়, মানে এটাকে কোন ফর্মে নিলাম? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান, ছেদাংশের ফর্মুলা। সেই ফর্মে নিলে পরে তাহলে এক্স এর ছেদাংশ হচ্ছে মাইনাস ওয়ান, এক্স অক্ষ থেকে তাহলে মাইনাস ওয়ান পরিমাণ অংশ কেটে নিল, ওয়াই অক্ষ থেকে ওয়ান পরিমাণ অংশ কেটে নিল, এই দুইটা যোগ করে দিলাম। এইভাবে রেখাটা চলে গেল। এখানে দেখো যে এই রেখার উপরে প্রত্যেকটা জায়গায় এক্স এর মানের জন্য ওয়াই এরও মান বিদ্যমান আছে। এক্স এর মান যদি এখানে জিরো হয়, তাহলে ওয়াই এর মান হয়ে যাচ্ছে ওয়ান। এই যে এক্স এর মান যদি জিরো নেই, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়ান। এক্স এর মান যদি ওয়ান নেই, ওয়াই এর মান দেখো হয়ে যাচ্ছে টু। এক্স এর মান যদি ওয়ান নেই, ওয়াই এর মান হচ্ছে টু। এভাবে এক্স অক্ষের উপরে তুমি যে কোনো মান নাও না কেন, অর্থাৎ এক্স এর মানটা যত পরিবর্তন করো, তার জন্য কনসার্নিং ওয়াই এর মানটা থেকেই যাচ্ছে। এমন কোনো এই রেখার উপরে এমন কোনো বিন্দু পাবা না যার জন্য এক্স এর মান আছে কিন্তু ওয়াই এর মান নাই, এরকম হবে না। অর্থাৎ কোনো ফাংশনের লেখচিত্রে এরকম কোনো বিন্দু পাবো না। এইখানে এরকম যদি এইভাবে একটা ছেঁড়া জাতীয় মতো জিনিস থাকতো, এখানে ফাঁকা, এইখান থেকে এই পর্যন্ত চলে গেছে, এখান থেকে এই পর্যন্ত চলে গেছে, তাহলে এই বিন্দুতে যে এইখানে ওয়াই এর একটা মান থাকার কথা, এই মানটা পাচ্ছি না। তখন এই যে x ইকুয়াল টু সাপোজ x ইকুয়াল টু 0.5, এই বিন্দুতে y এর কোনো মান নেই, অর্থাৎ ফাংশন মান নেই ফাংশনের। তার মানে এই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন থাকলো না, কন্টিনিউয়াস থাকছে না। তখন এই বিন্দুতে ফাংশনের মান যেহেতু পাচ্ছি না, সেই জন্য এই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্নও থাকছে না। তাহলে এই যে একটা নির্দিষ্ট ব্যবধিতে ফাংশনের লেখচিত্রে যদি এক্স এর প্রত্যেকটা মানের জন্য ওয়াই এরও প্রত্যেকটা মান বিদ্যমান থাকে, তাহলে সেই ফাংশনটাকে অবিচ্ছিন্ন ফাংশন বলা হয়। এটা হচ্ছে আমাদের একটা ধারণা দেয়া মাত্র। অন্যভাবেও আমরা এই কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতাকে গাণিতিকভাবে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে একটা ফাংশনকে কিভাবে অবিচ্ছিন্নতা বা তার কন্টিনিউটি ব্যাখ্যা করতে পারি সে সম্বন্ধে আমরা একটা ডিফাইন করব। যে একটা ফাংশন যদি এফ অফ এক্স দেওয়া থাকে, একটা ফাংশন এফ অফ এক্স আর এক্স ইকুয়াল টু এ, একটা বিন্দু এক্স এর একটা নির্দিষ্ট মান দেওয়া আছে এ। এই এ বিন্দুতে এই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে কি হবে না, বা এ বিন্দুতে ফাংশনটাকে অবিচ্ছিন্ন কখন বলা হবে, সেই ডেফিনেশনটা আমরা দিতে চাই। যে
x equal to a x equal to a বিন্দুতে f of x কে অবিচ্ছিন্ন বলা হবে যদি 1 নম্বর f of a সংজ্ঞায়িত হয়। 2 নম্বর শর্ত হলো limit x tends to a from left hand side f of x o limit x tends to a f of x right hand side এই দুইটা বিদ্যমান থাকে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট, এই ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনের রাইট হ্যান্ড লিমিট বিদ্যমান থাকে। 3 নম্বর হচ্ছে এই যে লেফট হ্যান্ড লিমিট x tends to a from left hand side f of x এইটা ইকুয়াল টু লিমিট x tends to a from right hand side f of x এইটা সমান f of a হয়। এই তিনটা শর্ত যদি পালিত হয় তাহলে x ইকুয়াল টু a বিন্দুতে f of x ফাংশনকে অবিচ্ছিন্ন ফাংশন বলা হবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা লিখেছি সেটা যদি বলতে চাই তাহলে কি বলতে পারি যে একটা ফাংশন f of x সেই ফাংশনকে x ইকুয়াল টু a বিন্দুতে যদি অবিচ্ছিন্ন হতে হয় তাহলে তিনটা শর্ত তাকে পালন করতে হবে। প্রথম শর্ত হচ্ছে ওই বিন্দুতে ফাংশনের একটা মান থাকতে হবে। সাপোজ এখানে একটা ফাংশন আছে তোমার, আমি বললাম যে 1/x, তাহলে x ইকুয়াল টু যখন 0 তখন f of 0 সমান কত? 1/0, অসংজ্ঞায়িত মান তো থাকলো না। তাহলে এই যে প্রথম শর্ত সেই কথাটা বলছি যে যে বিন্দুতে আমি কন্টিনিউটি টেস্ট করব সেই বিন্দুতে এরকম ফাংশনের মানটা যদি আমি এখানে 1 দিতাম তাহলে 1/1 এটা সমান 1 পেতাম আর কি। তাহলে সেই ক্ষেত্রে এই বিন্দুতে x ইকুয়াল টু 1 বিন্দুতে এই ফাংশনটা ঠিক সংজ্ঞায়িত হতো। সেই জন্য এই কথাটা বলছি যে যে বিন্দুতে কন্টিনিউটি টেস্ট করতে হবে সেই বিন্দুতে ফাংশনের মান থাকতে হবে, অর্থাৎ f of a সংজ্ঞায়িত হতে হবে, একটা নির্দিষ্ট মান থাকতে হবে। আর এই x এর মানটা যখন a বিন্দুর কাছাকাছি যাবে, a বিন্দুর বাম দিক থেকে x মান গ্রহণ করে করে এর কাছাকাছি যখন যাবে তখন ফাংশনের মান বিদ্যমান থাকতে হবে, তার সীমা বিদ্যমান থাকতে হবে। আবার x এর মানটা যখন a বিন্দুর ডান দিক থেকে এর কাছাকাছি আসবে তখন এই ফাংশনের সীমা বিদ্যমান থাকবে। আর এই যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুইটা লিমিট যখন f of a এর সমান হয়ে যাবে তখন ওই f of x ফাংশনকে x ইকুয়াল টু a বিন্দুতে অবিচ্ছিন্ন বলা হবে। এখন এইটা বলতে গিয়ে আমাদের এই যে কথাটা বলেছি এই সম্বন্ধে আমার একটু আলোচনা করার প্রয়োজন আছে। আমার ধারণা এটা নিয়ে তোমাদের আলোচনা করা হয়নি। লিমিট x অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট, কোনো ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনের রাইট হ্যান্ড লিমিট সম্বন্ধে আমি একটু কথা বলবো, তারপরে সময় থাকলে একটা প্রবলেম সলভ করব। দেখো ধরো আমরা x ইকুয়াল টু নিলাম 3.1, x ইকুয়াল টু 3.1 মানে 3.9, x ইকুয়াল টু নিলাম 3.99, x ইকুয়াল টু নিলাম 3.999, x ইকুয়াল টু নিলাম 3.4, চারটা মান। এভাবে যদি চলতে থাকে তাহলে x আসলে কার দিকে যাচ্ছে? 4 এর দিকে যাচ্ছে। দেখো এইখানে 4 আর এই দিক থেকে এই মানটা গ্রহণ করছে x ধীরে ধীরে। দেখো এখানে 3.9 নিলাম, তারপর নিলাম 3.99, তারপর নিলাম
3.999, তারপরে নিলাম 3.499। এভাবে দেখা যাচ্ছে আস্তে আস্তে 4-এর কাছাকাছি মান গ্রহণ করে করে 4-এর কাছাকাছি যাচ্ছে। কোন দিক থেকে? 4-এর থেকে ছোট অবস্থায় থেকে 4-এর কাছাকাছি যাচ্ছে, অর্থাৎ বাম দিক থেকে, 4-এর বাম দিক থেকে আস্তে আস্তে 4-এর কাছাকাছি যাচ্ছে, নিকটবর্তী হচ্ছে। তাহলে এই যে 4, এই 4টাকে এই চলরাশির বাম পক্ষ সীমা বলা হচ্ছে। বোঝানোর জন্য এই যে উপরে এই সিম্বলটা ইউজ করি। বাম মানে লেফট হ্যান্ড দিক থেকে যাচ্ছে, সেখানে ছোট দিক থেকে যাচ্ছে, তাহলে সেটা লেফট হ্যান্ড লিমিট বোঝানোর জন্য এইটা বলছি। তাহলে এই 4কে এই চলরাশির বাম পক্ষ সীমা বলা হচ্ছে, লেফট হ্যান্ড লিমিট বলা হচ্ছে এই চলরাশির। আবার যদি এরকম হতো যে x ইকুয়াল টু, আমি নিলাম 4.1, x ইকুয়াল টু 4.01, x ইকুয়াল টু 4.001, x ইকুয়াল টু 4.0001, x ইকুয়াল টু 4.401। এভাবে দেখো যে এইবার এই ডান দিক থেকে মান গ্রহণ করে করে আস্তে আস্তে 4-এর দিকে আনবে। যেমন এখানে 4.1, তারপরে 4.01, তারপরে 4.001, তারপরে 4.001। এভাবে আস্তে আস্তে দেখো ডান দিক থেকে এই 4-এর নিকটবর্তী হচ্ছে মান গ্রহণ করে করে চলরাশি। এই যে ডান দিক থেকে নিকটবর্তী হচ্ছে, তার মানে এক্সটা এখানেও 4-এর নিকটবর্তী হচ্ছে। কোন দিক থেকে? 4-এর ডান দিক থেকে। সেই জন্য এই 4কে এই চলরাশির ডান পক্ষ সীমা বলা হয়। এখন বিষয়টা এর সাথে সাথে আর একটা দিয়ে, তাহলে এখানে আমরা দেখলাম যে চলরাশির সীমা 2 প্রকার। একটা হচ্ছে চলরাশির বাম পক্ষ সীমা, একটা হলো চলরাশির ডান পক্ষ সীমা। এখন মজার বিষয় হচ্ছে যে একটা ফাংশন যদি আমরা এখানে নিতাম যে f of x ইকুয়াল টু সাপোজ x স্কোয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4, এখানে কিন্তু ফাংশনে x ইকুয়াল টু 4 হতে পারে না। x ইকুয়াল টু 4 হলে এই ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যায়। 4 যদি না হতে পারে তাহলে 4-এর কাছাকাছিটা যেতে পারে। আমি 4 নেব না, কিন্তু 4-এর কাছাকাছি যাব, 4-এর খুব নিকটে যাব। 4-এর বাম দিক থেকে 4-এর নিকটবর্তী হতে পারে, আবার 4-এর ডান দিক থেকেও 4-এর নিকটবর্তী হতে পারে। এখানে সেরকম যে x ইকুয়াল টু যখন 3.9, তাহলে 4-এর নিকটবর্তী সমান যদি না হয়, তাহলে এখান থেকে একটা ফ্যাক্টর বের করে তাহলে এখানে থাকে x প্লাস 4। এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা x প্লাস 4 ইন্টু x মাইনাস 4, x মাইনাস 4, x মাইনাস 4 কেটে যায়, কেটে গিয়ে x প্লাস 4 থেকে যায়। তাহলে এই যে এই ফাংশনে যদি x ইকুয়াল টু 3.9 নিই, এখানে f অফ 3.9 এত হলে f অফ x ইকুয়াল টু কত? x এর জায়গায় 3.9 যদি বসাই, এখানে 3.9 বসাই দিতে পারি, 3.9 অথবা x দিলাম, এখানে তো বলাই আছে। তাহলে f অফ x ইকুয়াল টু কত? এখানে x এর মান বসাচ্ছি 3.9, 4 আর 3 7, 7.9। যদি 3.99 হয় তাহলে f অফ x ইকুয়াল টু কত? 7.99। যদি আর একটু বাড়ে তাহলে f অফ x ইকুয়াল টু 7.349। যদি এইখানে আরো আর একটা 9 বাড়িয়ে দিই তাহলে f অফ x ইকুয়াল টু 7.49, 4টা 9। এভাবে দেখা যাচ্ছে যে x এর মানটা যত 4-এর কাছাকাছি যাচ্ছে, 4-এর বাম দিক থেকে, 4-এর বাম দিক থেকে যত 4-এর কাছাকাছি যাচ্ছে, তখন ফাংশনের মানও অপর একটা ধ্রুব সংখ্যার নিকটবর্তী হচ্ছে, সেটা হচ্ছে 8। তখন সেই জিনিসটাকে আমরা এইভাবে লিখি, লিমিট এই x টেন্ডস টু 4 ফ্রম লেফট হ্যান্ড সাইড, এটা বোঝানোর জন্য। তখন f অফ x এর মানটা কার কাছাকাছি যাচ্ছে? 8-এর কাছাকাছি যাচ্ছে। এই এত কাছে যায় যে সেটাকে এভাবে লিখে দিতে পারি। তখন এই 8কে বলা হয় এই ফাংশনের বাম পক্ষ সীমা। পড়তে হয় লিমিট f অফ x ইকুয়াল টু 8 when x টেন্ডস টু -4, অর্থাৎ x এর মান যখন -4 এর কাছাকাছি যায় 4-এর বাম দিক থেকে, তখন ফাংশনের সীমাটা হয় 8। এটার বেলাও দেখো যে এত হলে f অফ x ইকুয়াল টু কত হচ্ছে? f অফ x ইকুয়াল টু হচ্ছে 4 আর 4 8, 8.1। যদি এত হয় তাহলে f অফ x ইকুয়াল টু 8.01। এত হলে f অফ x ইকুয়াল টু 8.001। এত হলে f অফ x ইকুয়াল টু 8.0001। এভাবে যত x এর মানটা 4-এর থেকে ডান দিক থেকে 4-এর নিকটবর্তী হবে, তত ফাংশনের মানটা দেখো আস্তে ধীরে ধীরে 8-এর কাছাকাছি চলে আসছে। তার মানে সেই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 4 from left right hand side,
এফ অফ এক্স ইকুয়াল টু 8, তখন এই 8টাকে বলা হয় এই ফাংশনের ডান পক্ষ সীমা। এই যে সেই সিম্বল দেখে বোঝা যায় এটা হচ্ছে ডান পক্ষ সীমা, আর এটা হলো এই যে এই সিম্বল দেখে বোঝা যায় এটা বাম পক্ষ সীমা। তাহলে ফাংশনের সীমা ঠিক একই দুই রকম, চলকের সীমা যেমন দুই রকম তেমনি ফাংশনের সীমাও দুই রকম হয়ে থাকে। একটা হলো ফাংশনের বাম পক্ষ সীমা আর একটা হলো ফাংশনের ডান পক্ষ সীমা। এই কোনো ফাংশনের বাম পক্ষ সীমা আর ডান পক্ষ সীমা যখন সমান হয় তখন ওই ফাংশনের সীমা বিদ্যমান থাকে। যেহেতু লেফট হ্যান্ড লিমিট এই এফ অফ এক্স ফাংশনের লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু 8, রাইট হ্যান্ড লিমিটও 8, অতএব এভাবে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 4 এফ অফ এক্স ইকুয়াল টু 8। তার মানে এই ফাংশনের সীমা বিদ্যমান আছে, কেননা এই ফাংশনের বাম পক্ষ সীমাও 8, এই ফাংশনের ডান পক্ষ সীমাও 8। বাম পক্ষ সীমা আর ডান পক্ষ সীমা সমান হয় ওই ফাংশনের সীমা হবে 8, তখন আর এখানে প্লাস মাইনাস কিছু দেওয়ার প্রয়োজন নেই। এই কথার অর্থ বোঝা যায় যে এই ফাংশনের সীমা হচ্ছে 8, অর্থাৎ এই এক্স এর মান 4 এর বাম দিক থেকে 4 এর নিকটবর্তী হলেও ফাংশনের সীমা 8, আবার এক্স এর মানটা 4 এর ডান দিক থেকে 4 এর নিকটবর্তী হলেও ফাংশনের সীমাটা 8। সেই জন্য আমরা এটা এই ফাংশনের সীমা বলছি 8। এই যে এই ধারণাটা আমরা ওই যে এর আগে যখন ডেফিনেশন দিয়েছিলাম, যে কন্টিনিউটি ডেফিনেশন দিলাম, সেই কন্টিনিউটি ডেফিনেশনে কিন্তু এই কথাটা ব্যবহার করেছি। তাহলে আমাদের কোনো ফাংশনের কন্টিনিউটি টেস্ট করতে গেলে ওই ফাংশনের লেফট হ্যান্ড লিমিট কিংবা রাইট হ্যান্ড লিমিট এই দুইটা সম্বন্ধেও ধারণা থাকতে হবে। তার কোনো অঙ্ক করার সময় ওই ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট আমার বের করা লাগবে। আমরা একটা প্রবলেম সলভ করব। দেখো অঙ্কটা এরকম, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার যখন এক্স লেস দ্যান আর ইকুয়াল 0, তারপরে আছে এক্স যখন 0 থেকে এক্স বড় কিন্তু 1 থেকে ছোট, আর 1/x যখন x গ্রেটার দ্যান অর ইকুয়াল 1। তোমার x ইকুয়াল টু 1 বিন্দুতে কন্টিনিউটি টেস্ট করতে হবে, x ইকুয়াল টু 1 বিন্দুতে। তার মানে এই ওই যে আমরা বলেছিলাম x ইকুয়াল টু a বিন্দুতে f অফ x কন্টিনিউয়াস কিনা সেটা টেস্ট করার জন্য তিনটা শর্তের কথা বলেছিলাম, সেই a এর মান হচ্ছে এখানে 1। এই x ইকুয়াল টু 1 হলে এই f অফ x ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, অবিচ্ছিন্ন কিনা, সেইটা আমার দেখতে হবে। তাহলে আমরা শর্তে বলেছি যে একটা ফাংশন f অফ x ইকুয়াল টু a বিন্দুতে কন্টিনিউয়াস হতে গেলে তার তিনটা শর্ত পালন করতে হবে। প্রথম শর্ত হচ্ছে সেই বিন্দুতে ফাংশনের মান থাকতে হবে, অর্থাৎ ওই ফাংশনে যে বিন্দু দেওয়া থাকবে আমার x এর মান, সেই ফাংশনে x এর জায়গায় ওই মানটা বসিয়ে দিলে একটা নির্দিষ্ট সংখ্যা যাতে পাই। তাহলে আমার x ইকুয়াল টু 1 যখন, এখানে তো খণ্ডায়িত ফাংশন, দেখো ফাংশন তিনটা ফাংশন এখানে একসঙ্গে দেওয়া, f অফ x ইকুয়াল টু x স্কোয়ার, f অফ x ইকুয়াল টু x, f অফ x ইকুয়াল টু 1/x। আমার বের করতে হচ্ছে প্রথমে f অফ 1 কত। তাই f অফ 1 কত সেটা বের করার জন্য এই তিনটা ফাংশনের কোনটা ব্যবহৃত হবে সেটা সম্বন্ধে আমার আগে শিওর হতে হবে। তাহলে x ইকুয়াল টু 1, এখানে তিনটা ব্যবধি আছে, এখানে 0 থেকে 0 সমান অথবা ছোট, এটা তো এর মধ্যে পড়ছে না। 1 x ইকুয়াল টু 1 এটার মধ্যেও পড়ছে না। এই যে x গ্রেটার দ্যান আর ইকুয়াল 1, x এর মানটাও হয় 1 এর সমান অথবা 1 এর থেকে বড়। তাহলে এই ব্যবধির মধ্যে এই যে x ইকুয়াল টু 1টা আছে। তাহলে আমি f অফ 1 যখন বের করব তখন f অফ x ইকুয়াল টু 1/x ফাংশনটা ব্যবহার করতে হবে আমার। আমরা সেই কথাটা লিখছি যে যখন x ইকুয়াল টু 1 তখন f অফ x ইকুয়াল টু 1/x। এই যেটা f অফ x ইকুয়াল টু 1/x যখন x ইকুয়াল টু 1। অতএব f অফ 1 সমান x এর জায়গায় 1 বসালে এখানে 1/1 সমান 1। তাহলে প্রথম শর্ত স্যাটিসফাইড হলো, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাইড হলো যে যে বিন্দুতে আমার কন্টিনিউটি টেস্ট করতে হবে সেই বিন্দুতে ফাংশনের একটা নির্দিষ্ট মান পাওয়া গেল। এখন দেখতে হবে যে এই বিন্দুতে এই ফাংশনের
বাম পক্ষ সীমা এবং ডান পক্ষ সীমা বিদ্যমান আছে কিনা। বাম পক্ষ সীমা মানে কি, এই এক্স এর মানটা একের থেকে বাম দিক থেকে, একের এই এখানে এরকম সেই বিন্দুটা এই হল 1, তাহলে এই দিক থেকে যখন এই একের কাছাকাছি যাবে, অর্থাৎ একের বাম দিক থেকে যখন একের কাছাকাছি যাবে তখন ওই ফাংশনের সীমাটা বিদ্যমান আছে কিনা। তার মানে এক্স এর মানটা এই একের থেকে ছোট তখন আমার ফাংশনের সীমা বের করতে হবে। এখন দেখতে হবে যে এই তিনটা শর্তের মধ্যে, তিনটা ব্যবধির মধ্যে এই শর্তটা কোথায় আছে, একের থেকে ছোট কখন, এই যে এক্স এর মানটা একের থেকে ছোট বা 0 থেকে বড়। তারপর একের থেকে ছোট জন্য তো কাউন্ট করতে হবে লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেশন করার জন্য। তাহলে আমি তখন কোন ফাংশনটা ব্যবহার করব, তখন f of x equal to x এই ফাংশনটা ব্যবহার করব, তার কারণ এই ব্যবধির মধ্যে এই জিনিসটা আছে। তাহলে সেই কথাটা আবার লিখবো এখানে, যে যখন x less than 1 but greater than 0 f of x equal to x। অতএব লিমিট x tends to 1 from left hand side, এই যে একের থেকে ছোট অবস্থা থেকে একের কাছাকাছি যাচ্ছে, f of x equal to কত, লিমিট x tends to 1 from left hand side, f of x এর মানটা তখন ফাইন্ড আউট করে নিয়েছি এখানে, f of x equal to x। তাহলে এইটা সমান কত হবে, এই x এর জায়গায় 1 মনে মনে বসিয়ে দেওয়া, একটু কাছাকাছি তো 1 বসিয়ে দিলে এটা হয়ে যায়। এবার রাইট হ্যান্ড লিমিটটা দেখবো। রাইট হ্যান্ড লিমিট, এই যে যখন ডান দিক থেকে একের কাছাকাছি আসবে, তার মানে এক্স এর গ্রহণ করা মানগুলো প্রত্যেকটাই একের থেকে বড় হবে, এই যে একের থেকে বড় হবে, একের থেকে বড় কোন ব্যবধির মধ্যে আছে, এইটার মধ্যে আছে। তাহলে সেটা লিখছি যে যখন এক্স গ্রেটার দেন 1, একের থেকে বড় ধরে কাউন্ট করছি, তখন ফাংশনটা কি আছে, f of x equal to 1 by x। তাহলে সেই সময় অতএব লিমিট x tends to 1 from right hand side, f of x equal to limit x tends to 1 from right hand side, f of x এর মানটা তো এখানে বের করে রেখেছি, f of x equal to 1 by x। তাহলে এটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এটা ইকুয়াল টু, তাহলে x এর মানটা এখানে 1 মনে বসিয়ে দিলে এখানে হয়ে যায় 1। দেখো আমার লেফট হ্যান্ড লিমিটটাও বের হয়েছে, রাইট হ্যান্ড লিমিটটাও বের হয়েছে। এখন এখানে দেখা যাচ্ছে যে এই যে তৃতীয় শর্ত যেটা আমরা বলেছিলাম, যে এই লেফট হ্যান্ড লিমিট, এক্সিস্টিং লেফট হ্যান্ড লিমিট, এক্সিস্টিং রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে ফাংশনের যে মান, এই তিনটা সমান যদি হয়, তাহলে লাস্ট অফ অল লিখি যে যেহেতু লেফট হ্যান্ড লিমিট, লিমিট x tends to 1 from left hand side f of x, এটা ইকুয়াল টু লিমিট x tends to 1 from right hand side f of x, এইটা ইকুয়াল টু f of 1, এই যে f of 1। অতএব x ইকুয়াল টু 1 বিন্দুতে f of x ফাংশনটি অবিচ্ছিন্ন। তিনটা শর্তই যেহেতু প্রতিপালিত হলো, সেই জন্য এই ফাংশনটা x ইকুয়াল টু 1 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। এর যে কোনো একটা শর্ত যদি প্রতিপালন মানে স্যাটিসফাই করতে ব্যর্থ হতো, তাহলে এই ফাংশনটা ওই বিন্দুতে অবিচ্ছিন্ন হতো না। তা আমরা এই যে ফাংশনটা টেস্ট করলাম, এই প্রত্যেকটা পদক্ষেপে অত প্রথম যে শর্ত, সেই শর্তে যদি ব্যর্থ হতো তাহলে কিন্তু আর এগুলো বের করতাম না। এই শর্ত পালিত হলো, লেফট হ্যান্ড লিমিট বের করলাম, লেফট হ্যান্ড লিমিট করতে গিয়ে যদি এখানে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট না করতো, তখন আর রাইট হ্যান্ড লিমিট কিংবা এই শর্তগুলো লেখার প্রয়োজন হতো না। অর্থাৎ প্রত্যেকটা স্টেপে যদি আমার ব্যর্থ হতে হয়, যদি ব্যর্থ হয়, যে কোনো একটা শর্ত প্রতিপালন করতে গিয়ে যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে আমরা আর সামনে অগ্রসর হব না। এভাবে আমরা একটা ফাংশনের কন্টিনিউটি তথা অবিচ্ছিন্নতা টেস্ট করতে পারি। তা আমাদের আজকের এই ছিল আলোচনা, যে আমরা একটা ফাংশনের অবিচ্ছিন্নতা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, অবিচ্ছিন্নতার সংজ্ঞা দিয়েছি এবং সেই শর্ত অনুসারে অবিচ্ছিন্ন একটা ফাংশনের অবিচ্ছিন্নতা টেস্ট করেছি এবং দেখলাম যে ফাংশনটা ওই x ইকুয়াল টু 1 বিন্দুতে অবিচ্ছিন্ন হয়ে গেল। আমরা
তাহলে ফাংশনটা অবিচ্ছিন্ন হয়েছে, এটা ঠিক আছে। আমরা এই নিয়ে যে জিনিসটা আলোচনা করতে চেয়েছিলাম আজকে প্রারম্ভেই বলেছি, আলোচনার প্রারম্ভে যে আমরা দুইটা জিনিস আলোচনা করতে চাই। একটা হলো যে আমরা যে সূত্র প্রতিপাদন করেছি সেই প্রতিপাদিত সূত্রের মাধ্যমে আমরা অঙ্ক সলভ করেছি, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে আমরা কন্টিনিউটি ডেফিনেশন দিয়ে সেই কন্টিনিউটি একটা ফাংশনের কন্টিনিউটি যাচাই করলাম। তা আশা করি তোমরা এতক্ষণ আমি যে আলোচনাটা করতে চেয়েছি বা করেছি সেটা তোমরা বুঝতে পেরেছো। আর তাতেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাকে মেসেজ করতে পারো, কিংবা আমার ইউটিউব চ্যানেল আছে সেখানেও তোমরা তোমাদের কমেন্ট লিখে পাঠাতে পারো, আমি সেখানে তোমাদের অ্যান্সার দিতে পারবো। আর সর্বোপরি সামনের ক্লাসে তো আবার তোমাদের সাথে কথা হবে। তা এতক্ষণ তোমরা আমার সঙ্গে ছিলে, সেজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি।